ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আজ আলোচনা করব জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাসের থার্ড সেমিস্টারে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা সাব টপিক, তার আন্ডারে ওয়াটার রিসোর্স। এখানে হেডিং দেখেই বুঝতে পারছো, ওয়াটার রিসোর্স অর্থাৎ জল সম্পদ। জল সম্পদ কি না, আমরা জলকে বিভিন্ন রকমভাবে এখন দূষণ ঘটাচ্ছি বা অপচয় করছি। এটা না করে জল যে আমাদের জীবন ধারণের জন্য একটি অপরিহার্য উপাদান এবং সেই কারণেই জল সম্পদ, এই ভাবনাটা থেকে এসেছে জল সংরক্ষণ, জল ব্যবস্থাপনা, জলবিভাজিকা ব্যবস্থাপনা, এমনকি বর্তমানে বৃষ্টির জল সংরক্ষণ একটি মডেল হিসাবে তামিলনাড়ুতে দেখা গেছে, যা সমগ্র ভারতব্যাপী বর্তমানে কার্যকর করা হচ্ছে। না হলে অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু এই জল সম্পদ বা এই জল থেকে আমরা বঞ্চিত হব, এবং জল থেকে বঞ্চিত হলে বিপন্ন হয়ে পড়বে সমগ্র প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ তথা সমগ্র জীবকুল। তাহলে আমরা এখন আলোচনা করছি জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটা থার্ড সেমিস্টারের সাব টপিক, তার আন্ডারে ওয়াটার রিসোর্স। এটা মাত্র 3 ঘন্টার ক্লাস আছে। এর আগে এটার আমার একটা লাইভ ক্লাস করে দেওয়া আছে, তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো আমি কিছু ক্লাসও ভেঙে ভেঙে টুকরো টুকরো করে রাখছি। এরপরে সিলেবাস শেষ হতে কিন্তু খুব একটা আর বেশি দেরি নেই। মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স বাকি আছে, এগ্রিকালচার, দুটো বড় চ্যাপ্টার, আর দুটো 2 ঘন্টা 4 ঘন্টার ক্লাস ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন আর ট্রেড অ্যান্ড ইকোনমি। তাহলে বুঝতে পারছো সিলেবাস প্রায় শেষের মুখে। তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার পর থেকে আমি কিন্তু ক্লাস করতে শুরু করেছি, এবং তোমরা যদি আমার পুরানো ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে সুন্দর করে প্লেলিস্টে সাজানো আছে, গিয়ে দেখে আসবে। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমাদের এই জল সম্পদ চ্যাপ্টার থেকে কি আরও আমরা জিনিসগুলো সম্পর্কে জানবো না। জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, জল বিভাজিকা ব্যবস্থাপনা অর্থাৎ ওয়াটার সেট ম্যানেজমেন্ট, এবং বৃষ্টির জল সংরক্ষণ যেটা রেন ওয়াটার হারভেস্টিং। এছাড়া জানবো জলসেচ ব্যবস্থাপনার, এটা জলসেচ একটাই কথা, জলসেচ ব্যবস্থাপনার প্রকৃতি এবং ধরন, যার ইংলিশটার নেচার অ্যান্ড টাইপস অফ ইরিগেশন সিস্টেমস, জল সম্পদের সুসংহত ব্যবহার অর্থাৎ সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার রিসোর্সেস। আজকে শুধু আমরা প্রথম পোর্শনটুকু নিয়ে আলোচনা করব, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে যে আমি যখন যে টপিকটা ধরেছি পাটে পাটে সেই টপিকটা সম্পূর্ণ আলোচনা করার পর সেই টপিক থেকে যত ধরনের এমসিকিউ, তোমাদের 9 ধরনের এমসিকিউ আসে, তো প্রত্যেকটা ধরনের, এবার তার মধ্যে পরীক্ষাতে হয়তো 7টা টাইপ এলো, কিন্তু প্রত্যেকটা ধরনেরই আলোচনা আমার এমসিকিউ এরও একটা প্লেলিস্ট বানানো আছে, গিয়ে তোমরা দেখে নেবে। আমাদের প্রাণ ধারণের পক্ষে অতি প্রয়োজনীয় এবং অপরিহার্য উপাদান হচ্ছে জল, যেটা আমি বারেবারেই বলছি। ভারত নদীমাতৃক দেশ এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় নদী, তাদের শাখা নদী, উপনদী। এছাড়া রয়েছে প্রচুর খাল, বিল, হ্রদ, জলাশয়, ঝর্ণা। তাই বলা যায় ভারত মোটামুটি জলসম্পদে সমৃদ্ধ একটা দেশ। কিন্তু ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বৃদ্ধি পাচ্ছে জলের চাহিদা। ভারত জলসম্পদে সমৃদ্ধ দেশ হলেও যেহেতু জনসংখ্যায় চীনের আয়তন এতটাই বেশি, চীনের আয়তন বেশি এবং চীনের জনসংখ্যাও বেশি ছিল, বর্তমানে ভারতের জনসংখ্যা কিন্তু চীনকেও ছাপিয়ে গেছে। তো এই যে খাল, বিল, নদী, নালা, ঝর্ণা অর্থাৎ প্রচুর জলসম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে জলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার কারণ কিন্তু জনসংখ্যার অতি দ্রুত হারে বৃদ্ধি। এর আগে পপুলেশনের প্রচুর ক্লাস করে দেওয়া আছে, সেখানে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণ, ভারতের কোথায় জনঘনত্ব কম, কোথায় বেশি, কেন কম, কেন বেশি, সমস্ত ব্যাপারগুলো জনসংখ্যার চ্যাপ্টারে আলোচনা করা আছে। এবং জনসংখ্যার যেটা প্লেলিস্ট সেখানে দেখবে। আবার জনসংখ্যার প্লেলিস্ট বলবো না, একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন আছে আর একটা ইন্ডিয়ান পপুলেশন আছে। ইন্ডিয়ান পপুলেশনটা বা পপুলেশন অফ ইন্ডিয়া জাস্ট এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারটা, ফলে তোমরা জাস্ট 2-1টা ভিডিও স্ক্রল করলেই নিচের দিকে পাবে। আমরা 1997 সালে দেখেছি যেখানে বার্ষিক জলের চাহিদা ছিল
552 ঘন কিমি। 1997 সাল থেকে এখনো পর্যন্ত 30 বছর হয়নি। 2025 সালে 2027 হলে 30 বছর হবে। 2025 সালে এই চাহিদা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 1050 ঘন কিমি জলের চাহিদাতে গিয়ে দাঁড়িয়েছে। ফলে জলের অপচয় বা জল দূষণ সম্পর্কে যদি সচেতন না হওয়া যায়, তাহলে জল কিন্তু আমরা পরবর্তীকালে এই জল সম্পদ থেকে বঞ্চিত হব। শুধু সমগ্র মানব জাতি নয়, সমগ্র জীবকুল। এবং এই যে জলের সংকট, এটা কিন্তু ইতিমধ্যেই প্রবল আকার ধারণ করতে শুরু করেছে চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর এই শহরগুলোতে। এবং যেটা একটু সংকট দেখা দিতেই তামিলনাড়ু সরকার যেভাবে সচেতন হয়েছে, 2001 সাল থেকেই সচেতন, এবং বর্তমানে ভূ অভ্যন্তরের জলস্তর তামিলনাড়ু সরকার বৃদ্ধি করতে, অর্থাৎ জলস্তর উপরের দিকে ধীরে ধীরে উঠছে, সেই ডেটাগুলোও সমস্ত আসবো এই ভিডিওতেই আছে, যে সক্ষম হয়েছে। ফলে কিন্তু সচেতনতাটা সবার আগে প্রয়োজন। এবার জল সংরক্ষণ এবং জল ব্যবস্থাপনা, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটা কি না, যে বৈজ্ঞানিক উপায়ে একদিকে জলের অপচয় রোধ করা যায় এবং অন্যদিকে জলের প্রাকৃতিক এবং রাসায়নিক ধর্ম বা উপযোগিতা বজায় রাখা যায়। এবং এই যে অপচয় রোধ এবং প্রাকৃতিক ও রাসায়নিক যে উপযোগিতা বজায় রাখা বা গুণাগুণ বজায় রাখা, তার ফলস্বরূপ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মত জলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে, সেটাকেই বলে জল সংরক্ষণ। দূষণ নিয়ন্ত্রণ ও জলের অপচয় বন্ধ করে দক্ষতার সাহায্যে জল ব্যবহার করাকে জল সংরক্ষণ বলে। পৃথিবীর উন্নত এবং কম জনঘনত্বযুক্ত দেশগুলি জল ব্যবহার এবং জল সংরক্ষণ সম্পর্কে সচেতন। তাহলে কারা সচেতন নয়? না, পৃথিবীর অনুন্নত এবং উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলো ভীষণ রকমভাবে অসচেতন। আমরা আমাদের চারপাশে দেখতে পাই এইরকম বহু জলের ট্যাপের মুখ খোলা আছে এবং জল অপচয় হচ্ছে তথা ড্রেনে গিয়ে পড়ছে। আমরা জানি এই ফ্লো বেশি হতে থাকলে সেই ফ্লো আলটিমেট কি হবে না, কোনো জলধারের সঙ্গে মিশে নদীতে আলটিমেট সমুদ্রে গিয়ে মিশবে। এই ফ্লো কিন্তু ভৌম জলস্তর বাড়াতে পারবে না। ফলে আমাদের ভৌম জলস্তর, আমরা কূপ নলকূপের সাহায্যে যথেচ্ছ পরিমাণে জল তুলছি, ভৌম জলস্তর হ্রাস পাচ্ছে, অর্থাৎ মাটির জলটা আরও নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু আমরা এখনও সচেতন নই। বিশেষত অনুন্নত এবং উন্নয়নশীল যে সমস্ত দেশগুলো উন্নয়নের পথে, সেগুলোকে বলে উন্নয়নশীল দেশ। এই দেশগুলোতে এই রকম অসচেতনতা সবচেয়ে বেশি দেখা যায়। ফেলকেনমার্ক জলাভাবের সূচক অনুসারে একজন পূর্ণবয়স্ক মানুষ যদি বছরে 1700 ঘনমিটার অপেক্ষা বেশি জল ব্যবহারের সুযোগ পান, তাহলে জলের ব্যবহার বা জলের প্রয়োজন ঠিকঠাক এবং সেখানে কোনো জলসংকট নেই। কিন্তু যদি এই 1700 ঘনমিটার বার্ষিক জল ব্যবহার করতে কোনো ব্যক্তি না পারেন, তখন বুঝতে হবে যে ওই ব্যক্তি তথা ওই জাতি বা ওই দেশ জল সংকটের শিকার। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে পৃথিবীর সমগ্র জনসংখ্যার প্রায় 1/6 মানুষ জলাভাবের শিকার। তাহলে পৃথিবীতে সমগ্র মানুষকে যদি 6 ভাগে ভাগ করা যায়, তার 1 ভাগ মানুষ কিন্তু এই জলাভাবের শিকার, অর্থাৎ বছরে 1700 ঘনমিটার জল ব্যবহার করতে পান না। শুধুমাত্র চীন দেশেই প্রায় 60 কোটি মানুষ দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত জল পান না। তাই জল সংরক্ষণ কিন্তু একান্ত জরুরি। তবুও আমরা জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী এবং কেন সেটা দেখে নেব। মানুষ নানাভাবে জলের অপচয় করছে। এই অপচয় করতে না পারলে অদূর ভবিষ্যতে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হবে। এছাড়া সচেতনতার অভাব, অনুন্নত জল নিকাশি ব্যবস্থা, কলকারখানাগুলিতে উন্নত মানের পরিশোধনের অভাবের কারণে জল দূষণের মাত্রা আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। আমাদের দেশের প্রধান নদী গঙ্গার শুধুমাত্র উচ্চগতির জলই ব্যবহারের যোগ্য। সুতরাং জল সংরক্ষণ শুধু আমাদের কর্তব্য নয়, আমাদের প্রাণধারণের জন্য প্রধান এবং প্রথম প্রয়োজনীয় কাজ। তাহলে দেখো, এই যে অনুন্নত জল নিকাশি ব্যবস্থা বা কলকারখানাগুলো থেকে ঠিকঠাক নিকাশি ব্যবস্থা বা পরিশোধন ব্যবস্থা না থাকার কারণে দূষিত জল সরাসরি গিয়ে নদীতে মিশছে। তার ফলে বলছে গঙ্গার শুধুমাত্র উচ্চগতি, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, যেখান থেকে গঙ্গা উৎপত্তি লাভ করেছে, সেখান থেকে হরিদ্বার পর্যন্তই জল ব্যবহারের যোগ্য।
তারপরে হরিদ্বার থেকে মধ্যগতি শুরু, যেটা মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত মধ্যগতি, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর তথা সাগরদ্বীপ সেখান পর্যন্ত গঙ্গার নিম্নগতি। এই যে মধ্যগতি প্লাস নিম্নগতি অঞ্চলটার জল কিন্তু আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সুতরাং জল সংরক্ষণ আমাদের কর্তব্য নয়, আমাদের প্রথম এবং প্রধান প্রয়োজনীয় কাজ। এবার জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সেগুলো আমরা পয়েন্ট করে যদি জানি, তাহলে পানীয় জলের যোগান অব্যাহত রাখা। পৃথিবীর মোট জলের প্রায় 99% জল সমুদ্র, হ্রদ, হিমবাহ কিংবা ভূ অভ্যন্তরে শিলাস্তরের মধ্যে সঞ্চিত অবস্থায় রয়েছে। বাকি 1% জল গতিশীল নানান প্রক্রিয়ায় প্রাণীজগতের অস্তিত্ব রক্ষায় এক অপরিহার্য অবদান রেখে চলেছে। তাই এই জলের যাতে অপচয় বা দূষণ না হয় তার জন্য জল সংরক্ষণ জরুরি। তাহলে 99% জল আমরা ব্যবহার করতে পারছি না, সেটা হয় সমুদ্র নয় হ্রদ, না হলে ভূ অভ্যন্তরে শিলাস্তরে রয়েছে। 1% জল যেটা আমাদের ব্যবহারের যোগ্য সেটাও যদি আমরা দূষিত করে ফেলি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্যেই সেটা মারাত্মক অবস্থা সৃষ্টি করবে। তাই জল সংরক্ষণ একান্ত জরুরি। উদ্ভিদ ও প্রাণীর শ্বাসকার্য, উদ্ভিদ এবং প্রাণীর শ্বাসকার্য তথা জীবন ধারণ সম্পূর্ণরূপে জলের উপর নির্ভরশীল। কারণ উদ্ভিদ ছাড়া প্রাণী জগৎ বাঁচতে পারে না, আবার এই উদ্ভিদ জল ছাড়া তার সালোক সংশ্লেষ ক্রিয়া করতে পারে না। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার এক অপরিহার্য উপাদান হচ্ছে জল। সুতরাং জলের যোগান ছাড়া জীবগুলোরই অস্তিত্ব রক্ষা করা অসম্ভব। পরের পয়েন্ট, জীববৈচিত্র্য সংরক্ষণ। উদ্ভিদ ও প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় জল অপরিহার্য উপাদান। আবার জলের মধ্যে প্রাণী ও উদ্ভিদ, প্লাঙ্কটন, শৈবাল, ছোট বড় মাছ, বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী দ্বারা গড়ে উঠেছে জলজ বাস্তুতন্ত্র, যা জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় একান্ত জরুরি। তাহলে প্রাণী ও উদ্ভিদ জগতের অস্তিত্ব রক্ষায় জল অপরিহার্য উপাদান। এটা স্থলভাগের যে জীবগুলোর কথা বললাম, কিন্তু জলে যে একটা বাস্তুতন্ত্র আছে, জলে যে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন এবং জু প্লাঙ্কটন তথা প্রাণী প্লাঙ্কটন রয়েছে, ছোট বড় নানা আকৃতির মাছ রয়েছে, বড় সামুদ্রিক মাছ রয়েছে বা বড় সামুদ্রিক প্রাণী রয়েছে, এই সবে মিলিয়ে যে একটা জলজ বাস্তুতন্ত্র, সেই জলজ বাস্তুতন্ত্রেও ভারসাম্য রক্ষার একমাত্র উপাদান হচ্ছে জল। নিত্য প্রয়োজনীয় কাজ, মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে অধিক মাত্রায় ব্যবহৃত হয় ভৌমজল। ভারতের 70% অঞ্চলে ভৌমজল সঞ্চয়ের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে, বাকি 30% অঞ্চল ভৌমজল সঞ্চয়ে চরম সংকটের সম্মুখীন। তাহলে 70% অঞ্চলে ভৌমজল নিচের দিকে নেমে যাচ্ছে এবং 30% অঞ্চলে আর নিচের দিকে নেমে যাওয়ার মতো অবস্থা নয়, সেই অঞ্চলটা অলরেডি চরম সংকটের সম্মুখীন। মানুষের নিত্য প্রয়োজনীয় কাজ অব্যাহত রাখতে জল সংরক্ষণ একান্ত জরুরি। কৃষিকাজে জলের যোগান, জল ছাড়া যেহেতু উদ্ভিদ বাঁচতে পারে না, তাই মানুষের খাদ্যের যোগান তথা কৃষিকাজের জন্য সুলভ জলের যোগান একান্ত জরুরি। বিশেষত যে সকল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে জলসেচের জন্য জলের যোগান থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আমরা যে বললাম উদ্ভিদের জন্য প্রয়োজনীয়, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মানে কৃষিকাজও তো, মানে কৃষি ফসলটাও তো একটা উদ্ভিজ্জ ফসল। সেই উদ্ভিদের বেঁচে থাকার জন্য কোথাও কোনো অঞ্চলে ঠিকঠাক বৃষ্টি হলো না, তাই ওই যে উদ্ভিদকুল তথা কৃষিজ ফসল যে উৎপাদন করবে তার এই ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখলে জলসেচের প্রয়োজন, এবং এই জলসেচের যোগান অব্যাহত রাখতে জলের যোগান একটা বজায় রাখা জরুরি। শিল্প কারখানায় কাজ, যন্ত্রপাতি সচল রাখতে শিল্প কারখানায় যে শ্রমিকরা তাদের দৈনন্দিন প্রয়োজনে জলের যোগান থাকা প্রয়োজনীয়। জলবিদ্যুৎ উৎপাদন, দ্রুত নগরায়ন এবং শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। খরস্রোতা নদীর জলে টারবাইন চালিয়ে যেমন বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেরকমভাবে জোয়ার ভাটার শক্তি থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়, যার মূল চালিকা শক্তি হচ্ছে জল। জল না হলে তাতে টারবাইন ঘুরাবে কি করে বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে কি করে। মৃত্তিকা ক্ষয়রোধ, বনভূমি কি করে, বনভূমি তৃণভূমি তার শেকড় দ্বারা মাটির ক্ষয়কে আটকে দেয়। এইভাবে বনভূমি এবং তৃণভূমির অস্তিত্ব রক্ষার জন্য জল অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয়, বর্তমানে যে হারে ভৌমজল আহরণ করা হচ্ছে তাতে পৃথিবীর অধিকাংশ স্থানে ভৌম জলস্তর দ্রুত নিচের দিকে নামছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে ভবিষ্যতের জন্য জল সরবরাহ সুনিশ্চিত করতে ভৌমজল সংরক্ষণ জরুরি। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি জল ব্যবস্থাপনা নিয়ে বা যেটা ওয়াটার ম্যানেজমেন্ট সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমরা পড়লাম কি জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, সেটা পয়েন্ট করে। ঠিক আছে, শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।